হ্যালো অ্যাসপিরেন্ট, আজ এই ভিডিওতে আমি আবারও কিছু জিকের ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তো প্রথম কোশ্চেনটা কি আছে দেখো। প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাশ হয়? দলত্যাগ বিরোধী বিলটি কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল? দলত্যাগ এখন তো আমাদের রাজনৈতিক দলত্যাগ তো খুবই এটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, রাজনীতিতে না গিয়ে এখন আমরা পড়াশোনার প্রশ্নগুলো নিয়ে দেখি যে দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাশ হয়, 1985 সালে না 1997 সালে? তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ। অর্থাৎ দলত্যাগ বিরোধী বিলটি 1985 সালে পাশ হয়েছিল। এবার এই দলত্যাগ বিরোধী বিল সম্বন্ধে আর দু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতন বা এসে থাকে, তো দেখে নিই সেগুলো কি। যে এটি অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এটি কোন প্রধানমন্ত্রীর সময় এই দলত্যাগ বিরোধী আইনটি পাশ হয়েছিল, না এক্ষেত্রে আমাদের হয়ে যাবে রাজীব গান্ধীর সময় দলত্যাগ বিরোধী আইনটি পাশ হয়েছিল এবং এটি 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দশম তপশিলে, সংবিধানে যে দশম তপশিল রয়েছে সেই দশম তপশিলে এটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। অর্থাৎ এটি রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দশম তপশিলে অন্তর্ভুক্ত করা হয় এই দলত্যাগ বিরোধী বিলটি, এবং এটি কত সালে পাস হয়, না 1985 সালে। ঠিক আছে, চলো এবার পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনে বলেছে যে কোন ধারানুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা স্বার্থে রাজ্য তালিকা, এখানে একটু মনে রাখবে রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যায় যে কোন ধারানুসারে ভারতের পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে? বলো এই কোশ্চেনটা কি হবে, 242 ধারায় না 249 ধারায়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। অর্থাৎ 249 ধারায় রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের কথা বলা হয়েছে 249 ধারায় বা ভারতীয় সংবিধানের 249 ধারায়। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। দেখো, পরের কোশ্চেনে বলেছে অসম, খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলা যায়। অসমের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে বা তকমা পেয়েছে? কোনটি হয়ে যাবে বলো? অসমের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? মানস ন্যাশনাল পার্ক না কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক? এক্ষেত্রে আমাদের অপশন হয়ে যাবে কিন্তু বোথ। অর্থাৎ এ এবং বি। মানে প্রথমটা পেয়েছিল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটি 1995 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মাধ্যমে স্থান পেয়েছিল, এবং পরে মানস ন্যাশনাল পার্কও অসমের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। এর সাথে আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞেস করে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কি দেখা যায়? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কি রয়েছে? তো সেখানে আমাদের উত্তর হয়ে যায় এক শৃঙ্গ গন্ডার। সেক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে এক শৃঙ্গ গন্ডার। তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কি দেখা যায়, না এক শৃঙ্গ গন্ডার। এবং মানস ন্যাশনাল পার্ক আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক দুটোই অসমের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মাধ্যমে স্থান পেয়েছে। আর এই প্রথম পেয়েছিল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কত সালে, না 1995 সালে। তো এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে বেশিরভাগ সময় একটা কিছু কোশ্চেন দিয়েই থাকে, তো তোমরা এটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং মনে রাখবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখি। কোন মুঘল সম্রাট অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি প্রদান করেছিলেন, বা গোল্ডেন টেম্পল যেটাকে বলা হয় অমৃতসরের স্বর্ণ মন্দিরকে, তার জন্য জমি প্রদান করেছিলেন কে বলো? আকবর না শাহজাহান? কোন মুঘল সম্রাট অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি প্রদান করেছিলেন? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আকবর। মহান ব্যক্তি, মহান কাজ করেছিলেন আকবর। তিনি শিখদের চতুর্থ গুরু রামদাসকে তিনি
রামদাসকে জমি প্রদান করেছিলেন স্বর্ণ মন্দিরের জন্য। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখা যাক। পরের প্রশ্নে বলা হয়েছে কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সারা বিশ্ব জুড়ে উদযাপিত হয়? ভেরি ইম্পর্টেন্ট, কারণ মানে একটা কথাতেই আছে হেলথ ইজ ওয়েলথ। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কবে ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। বলো কোন দিন ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়? তো এক্ষেত্রে আমাদের অপশানটি হয়ে যাবে অপশান বি 7, বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য 7 এরকমভাবে মনে রাখবে, স্বাস্থ্য 7, তাই 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এর সঙ্গে তোমরা বলবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। হেলথ সম্পর্কিত তাহলে একটা খুব সুন্দর পাহাড়ি জায়গায় হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সুইজারল্যান্ডের জেনেভা। ভালো ভালো জিনিসগুলাই হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় তাদের হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? না সুইজারল্যান্ডের জেনেভায়। আর ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিলে। বেশ, পরের কোশ্চেন কি আছে দেখো। পরের কোশ্চেনে বলা হয়েছে বিক্রমাঙ্ক দেব চরিত কার লেখা? বিক্রমাঙ্ক দেব চরিত এই গ্রন্থটি বা আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? বিলহন, হর্ষবর্ধন না বাণভট্ট? বিলহন, হর্ষবর্ধন না বাণভট্ট? বিক্রমাঙ্ক দেব চরিত কার লেখা? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে তো বিলহন। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বিক্রমাঙ্কদেব চরিত আত্মজীবনীমূলক গ্রন্থটি বিলহনের লেখা। এছাড়া আর কয়েকটা আত্মজীবনীমূলক গ্রন্থ আমাদের একটু মনে রাখতে হবে, যেরকম হচ্ছে হর্ষচরিত গ্রন্থটি রচয়িতাকে বাণভট্ট, আর এছাড়া কাদম্বরী গ্রন্থেরও রচয়িতা বাণভট্ট, অর্থাৎ হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থের রচয়িতা হচ্ছেন বাণভট্ট। হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থের রচয়িতা হচ্ছেন বাণভট্ট। আচ্ছা, আর রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছেন সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস গ্রন্থের রচয়িতাকে না তুলসীদাস। রামচরিত মানস গ্রন্থের রচয়িতা হলেন তুলসীদাস। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কারণ এই কোশ্চেনগুলো অল্টারনেটিভ ওয়েতে আমাদের মাঝে মধ্যেই দেখা যায় কোনো না কোনো পরীক্ষাতে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে একটু দেখে নিই। পরবর্তী কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 7, যেখানে বলা হয়েছে ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি একটু পরে আলোচনা করছি, আগে এই জিনিসটা দেখে নিই যে ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বা স্টেবিলিটি বজায় রাখা, নাকি রপ্তানি বৃদ্ধি করা? মানে এক্সপোর্ট বৃদ্ধি করা। কি হয়ে যাবে বলো? দারিদ্র্য দূরীকরণের এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, নাকি রপ্তানি বৃদ্ধি করা? এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের এ। এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেক কিছু কোশ্চেন হয়ে থাকে। সবারই আগে মনে রাখতে হবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে কার্যকারী হয়? না 1951 সালে। সেই সময় চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু। আর ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের মডেলে হয়েছিল? না হ্যারন ডোমান মডেলে। বারেবার জিজ্ঞেস করে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের মডেলে হয়, সেটা হয়ে যাবে উত্তর হ্যারন ডোমান মডেল। আচ্ছা, রাশিয়া থেকে মানে রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়া থেকে ফিরে সেই দেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথাটা জওহরলাল নেহেরু এবং নেতাজিকে বলেন।
এছাড়া আরেকটি আর কয়েকটা কোশ্চেন দেখো, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ সম্পন্ন হওয়ার 1 বছর আগেই স্থগিত হয়ে যায়? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ সম্পূর্ণ, পঞ্চবার্ষিকী মানে 5 বছর, কিন্তু তার মেয়াদ সম্পন্ন হওয়ার 1 বছর আগেই স্থগিত হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ফিফথ হয়ে যাবে। এই যে পঞ্চম বলেছে, এই ফিফথ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে। আরেকটি কথা, গরিবি হটাও স্লোগান, যেটা ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বে দেওয়া হয়েছিল, গরিবি হটাও স্লোগান, এটা কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই স্লোগানটি দেওয়া হয়েছিল? এটাও হয়ে যাবে ফিফথ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, ফিফথ পঞ্চবার্ষিকী পরিচালনার সময়। আর আরেকটা যেটা আগে বললাম, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ সম্পন্ন হওয়ার আগে স্থগিত হয়ে যায়, সেটাও ফিফথ। এই যে স্থগিত হয়ে যাওয়ার এই বিষয়টাকে কি বলা হয়? প্ল্যান হলিডে। সেটিকে বলা হয় প্ল্যান হলিডে, সেটাকে বলা হয় প্ল্যান হলিডে। ঠিক আছে না? আচ্ছা, আরেকটি কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট সেটা এখান থেকে, যে 1950 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রয়োজনের জন্য জওহরলাল নেহরু ভারতে পরিকল্পনা কমিশন, পরিকল্পনা বা প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন। সেটি কত সালে? 1950 সালে। আর পরিকল্পনা কমিশন এখন আর নেই, সেটির পরিবর্তে এসে গেছে কি না, নীতি আয়োগ। সেটির পরিবর্তে এসে গেছে নীতি আয়োগ। আর এই নীতি আয়োগ সম্বন্ধে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি কবে কার্যকারী হয় না, এটি কবে কার্যকারী হয়? 1 জানুয়ারি 2015 সালে। 1 জানুয়ারি নীতি আয়োগ কবে কার্যকারী হয়? 1 জানুয়ারি 2015 সালে। তো এই কোটা কোশ্চেন আপাতত ইম্পর্টেন্ট বলে আমার মনে হলো। এছাড়াও আরও কয়েকটা কোশ্চেন টুকরো আছে, ওগুলোও পরে আলোচনা করব। তো তোমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে এই কোশ্চেনগুলো একটু দেখে নেবে। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে? ব্রিটিশ শাসকরা কাকে ভারতের বিক্ষোভকারী নেতা বা ভারতের অশান্তির জনক বা ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়? কাকে ভারতের বিক্ষোভকারী নেতা বা ভারতের অশান্তির জন্য বা ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়? কে হয়ে যাবে এক্ষেত্রে? বালগঙ্গাধর তিলক না এম কে গান্ধী, মোহনচাঁদ করমচাঁদ গান্ধী? কে হয়ে যাবে এক্ষেত্রে উত্তর? এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক, অর্থাৎ অপশন এ হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। বাল গঙ্গাধর তিলক তিনি একদিন চরমপন্থী নেতা ছিলেন। তিনি কে ছিলেন না, একজন চরমপন্থী নেতা। এছাড়া তিনি মারাঠা ও কেশরী পত্রিকা দুটি সম্পাদনা করেন। বাল গঙ্গাধর তিলক তিনি মারাঠা ও কেশরী পত্রিকা দুটি সম্পাদনা করেন। এছাড়া তিনি গণপতি উৎসব উদযাপন শুরু করেন। এছাড়া তিনি গণপতি উৎসব, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের উৎসব তিনি প্রচলন করেন। তো বাল গঙ্গাধর তিলক সম্বন্ধে এই কোটাই আপাতত এখন আলোচনা করলাম। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে একটু দেখে নিই। সরকারি চাকরি, কোশ্চেন নাম্বার 9, সরকারি চাকরি সেটা কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই লাভের জন্য তপশিলি জাতি ও উপজাতিদের দাবিগুলিকে বিবেচনার কথা সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? বলো কোন ধারায় বলা হয়েছে? 335 না 336 ধারায়? 335 না 336 ধারায়? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অপশন এ। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অপশন এ, 335 ধারায়। আর কততম সংশোধনীর মাধ্যমে সরকারি চাকরিতে তপশিলি জাতিদের সংরক্ষণে কততম সংশোধনীর মাধ্যমে বলা হয়েছিল? সেটা হয়ে যাবে 77তম সংশোধনীর মাধ্যমে সরকারি চাকরিতে তপশিলি জাতিদের সংরক্ষণের কথা বলা হয়েছিল। আর 190তম সংশোধনীটি যুক্ত তপশিলি জাতি ও জনজাতি সংরক্ষণের সদর। যদি বলে যে তপশিলি জাতি ও জনজাতি সংরক্ষণের সঙ্গে কোন সংশোধনীটি যুক্ত বা সংবিধানে কোন সংশোধনীটি যুক্ত, সেক্ষেত্রে হয়ে যাবে 190। আর যদি বলে সরকারি চাকরির ক্ষেত্রে কোনটি যুক্ত, তাহলে হয়ে যাবে 77তম সংশোধনী। একটু গুলিয়ে ফেলবে না, একটু ভালো করে দেখে নেবে যে সরকারি চাকরি 77, আর এমনি তাদের সংরক্ষণের কথা যদি বলা থাকে সেক্ষেত্রে 190। আর তাদের সংরক্ষণের কথা কোন ধারায় বলা আছে? সংবিধানের 335 ধারায়। বেশ, পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো। পরবর্তী কোশ্চেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি
বেনারস হিন্দু ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশে বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন, মহাত্মা গান্ধী না মদন মোহন মালব্য? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মদন মোহন মালব্য। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন, মদন মোহন মালব্য। আচ্ছা, বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে, বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কে, না শ্রীমতী অ্যানি বেসান্ত। শ্রীমতী অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন, আর সেটিকেই পরবর্তীকালে হিন্দু ইউনিভার্সিটি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পরিবর্তন করেন মদন মোহন মালব্য। তো এটা মাথায় রাখবে যে সেন্ট্রাল হিন্দু স্কুল, বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন শ্রীমতী অ্যানি বেসান্ত, আর সেটিকে পরবর্তীকালে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পরিবর্তন করেন মদন মোহন মালব্য। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখা যাক। কোশ্চেন নাম্বার 11, পিত্ত রসের পিএইচ কত হয়? পিত্ত রস বা বাইল, একটু ঠিক করে নিই, পিত্ত রসের বা বাইল জুসের পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন কত হয়ে থাকে, কত হয়ে থাকে বলো? এক্ষেত্রে অপশান হয়ে যাবে অপশান বি আমাদের 7 থেকে 7.6। পিত্ত রসের বা বাইল জুসের পিএইচ বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন কত হয়ে থাকে, 7 থেকে 7.6। আচ্ছা, এবার পিএইচের এই মান সম্বন্ধে একটু বুঝে নেব যে পিএইচ যে মান রয়েছে সেটা 0 থেকে 7 হয়ে 14, মানে 0 থেকে 14 এর মধ্যে 7টাকে বলা হয় ন্যাচারাল। 7টাকে বলা হয় ন্যাচারাল, মানে বিশুদ্ধ জলের মান যেটা। যদি কখনো অনেক সময় জিজ্ঞেস করে যে বিশুদ্ধ জলে পিএইচের মান কত, তখন হয়ে যাবে 7। আর 7-এর নিচে মানে 0 আর 7 মানে এর মধ্যে যদি বলে সেটা হবে অ্যাসিডিক মানে হচ্ছে অম্লত্ব, অ্যাসিডিক বা অম্লত্ব। আর 7 থেকে 14 যদি বেশির দিকে যায় সেটা হয়ে যাবে অ্যালকালাইন বা ক্ষারীয়। তাহলে 0 থেকে 7-এর মধ্যে বা 7 থেকে 0-এর মধ্যে অম্লত্ব বা অ্যাসিডিক, আর 7 থেকে 14-এর মধ্যে যদি বলা হয় তাহলে অ্যালকালাইন বা ক্ষারীয়। তো এটা মনে রাখবে। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে পিএইচ থেকে, সেগুলো পরে আলোচনা করব, তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখি কি বলেছে। কোশ্চেন নাম্বার 12, সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হয়েছেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি কোশ্চেন, যে সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হয়েছেন বলো। এক্ষেত্রে কোন উত্তরটি হয়ে যাবে? এই কোশ্চেনটা আপকামিং 1 থেকে 2 মাসের ভেতর কি হার্ডলি 3 মাসের ভেতর যদি কোনো পরীক্ষা হয় সেক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু 3 মাসের অধিক যদি হয়ে যায় সেক্ষেত্রে এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো যাই হোক, সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল হয়েছেন? এক্ষেত্রে হয়ে যাবে তোমার নলিন চৌধুরী নয়, একটু লিখতে ভুলেছে, নলিন প্রভাত। এক্ষেত্রে হয়ে যাবে নলিন প্রভাত হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন কি আছে দেখা যাক। আচ্ছা, অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ, মিথেন মানে CH4 এর পরিমাণ কত থাকে? এবার বলো এটা আগে কি, তারপরে আগে দেখি, তারপরে পরে এই নিয়ে আলোচনা করছি বায়োগ্যাস নিয়ে। অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত থাকে, 70% না 60%? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 60%। বায়োগ্যাসের প্রধান উপাদানগুলি কি কি? একটি তো বললাম মিথেন অর্থাৎ CH4, একটি কার্বন ডাই অক্সাইড বা CO2, আর একটি হাইড্রোজেন বা এইচ। এর মধ্যে যদি অনেক সময় জিজ্ঞেস করে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি, তাহলে হয়ে যাবে মিথেন বা CH4। এবার তোমরা CH4টাও মিথেনের যে সেটা মাথায় রাখবে, কারণ অনেক সময় মিথেনের পরিবর্তে তার রাসায়নিক সংকেতও দিয়ে দিতে পারে, তো এগোটা মনে রাখবে। তো অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাণ 70 নয়, ভুল করে 70 করবে না, যেহেতু মিথেনের পরিমাণ বেশি বলে 70 করে দেবে, ভুল হয়ে যাবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 60%।
বেশ, পরের কোশ্চেন কি আছে দেখি। বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কোন দিন? বিশ্ব পর্যটন দিবস বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কোন দিন পালন করা হয়? 25শে সেপ্টেম্বর না 27শে সেপ্টেম্বর? বলো। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 27শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আজকের ভিডিওর আমাদের লাস্ট বা নট দ্য লিস্ট কোশ্চেন কি, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মাথায় রাখবে যে গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে? বলো, ল্যাটেরাইট মাটি নাকি লাল মাটি, কোনটা হবে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাল মাটি। ল্যাটেরাইট মাটি না, ল্যাটেরাইট মৃত্তিকা নয়, লাল মাটি। গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে লাল মাটি তৈরি করে। গ্রানাইট একটি আগ্নেয় শিলা, আর গ্রানাইটের পরিবর্তিত রূপ হচ্ছে নিস। গ্রানাইটের পরিবর্তিত রূপ নিস। এর সঙ্গে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি কি দিয়ে গঠিত? ছোটনাগপুর মালভূমি কি দিয়ে গঠিত? সেক্ষেত্রেও কিন্তু গ্রানাইট ও নিজ শিলা দ্বারা, অথবা বলতে পারো যে আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা, যেটা আমি বলুক না কেন সেটাই নেবে, যে ছোটনাগপুর মালভূমি কী দ্বারা গঠিত? গ্রানাইট ও নিজ শিলা দ্বারা, অথবা আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা। আর ল্যাটেরাইট মৃত্তিকা বলেছে, ল্যাটেরাইট মৃত্তিকায় কি থাকে? আয়রন অক্সাইড। ল্যাটেরাইট মৃত্তিকায় থাকে আয়রন অক্সাইড, বা বলতে পারো আয়রন ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ। আয়রন বা অ্যালুমিনিয়ামের মিশ্রণ। তাহলে ল্যাটেরাইট মৃত্তিকা এটাও একটা ইম্পর্টেন্ট, যে কি থাকে? আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড থাকে ল্যাটেরাইট মৃত্তিকায়। তাহলে এক্ষেত্রে গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কী সৃষ্টি হয় না? লাল মৃত্তিকা। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে।